ইরানের সঙ্গে আলোচনা অগ্রগতি হলেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র। হরমুজ ইস্যুতে সমঝোতা করবে না তেহরান। হামলা হলে মার্কিন স্থাপনায় পাল্টা আঘাতের হুমকি। বেইজিং এ ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনা দেয়া হয় গার্ড অফ অনার। চলছে রুদ্ধদ্বার বৈঠক। গুরুত্ব পাবে ইরান ও তাইওয়ান ইস্যু। শুল্ক বিধিনিষেধ কমাতে চাপ দিতে পারে চীন। লেবাননে ইসরায়েলি হামলায় একই পরিবারের 5 জন সহ নিহত 12। ধ্বংস হয়ে গেছে 10,000-এর বেশি ঘরবাড়ি। হাসপাতালে হামলা বন্ধের আহ্বান জাতিসংঘের। এবং দলের অভ্যন্তরীণ চাপে কোণঠাসা ব্রিটিশ প্রধানমন্ত্রী। এবার পদত্যাগ করতে পারেন স্বাস্থ্যমন্ত্রী। স্টারমারের সমর্থনে মাঠে নেমেছেন অনুগত মন্ত্রীরা। বেইজিং এর রাজকীয় অভ্যর্থনার পর চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা যখন থমকে আছে, ঠিক তখনই দুই নেতা মুখোমুখি হলেন। শুল্ক যুদ্ধের পাশাপাশি এবারের বৈঠকে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীর জট খোলার সমীকরণ। স্থানীয় সময় বৃহস্পতিবার বেইজিং এর গ্রেট হলে ট্রাম্পকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এ সময় ট্রাম্পকে রাজকীয় সংবর্ধনার পাশাপাশি দেয়া হয় গার্ড অব অনার। মার্কিন প্রেসিডেন্টের সম্মানে আয়োজন করা হয় মনোমুগ্ধকর প্যারেডের। এক পর্যায়ে গ্রেট হলের বাইরে লাল গালিচায় দাঁড়িয়ে দুই নেতাকে করমর্দন করতে দেখা যায়। পরে রুদ্ধদ্বার বৈঠকে বসেন ট্রাম্প শি। ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সমরমন্ত্রী পিটার হেগসেট, অর্থমন্ত্রী স্টক বেজেন্স সহ আরো অনেকে। আলোচনা শেষে সন্ধ্যায় ভোজসভায় যোগ দেবেন ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যিক আলোচনার আড়ালে এবারের মার্কিন প্রেসিডেন্টের সফরের বড় অংশ জুড়ে থাকবে ইরান ইস্যু। পাকিস্তানের মধ্যস্থতায় তেহরানের সঙ্গে শান্তি চুক্তি যখন অনিশ্চয়তায়, তখন চীনের রাজনৈতিক প্রভাবকে কাজে লাগাতে চান ট্রাম্প। যদিও বেইজিং পৌঁছানোর আগে ট্রাম্প দাবি করেছেন ইরান সংকট সমাধানে কারো সাহায্যের প্রয়োজন নেই। তবে বিশ্লেষকরা মনে করছেন হরমুজ প্রণালী বন্ধ থাকায় চীনের তেলের বাজারে প্রভাব পড়েছে। সেটিকেই আলোচনার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করবেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ও বাণিজ্য নিয়ে বেশি আলোচনা হলেও তাইওয়ান ইস্যু ট্রাম্প শি বৈঠকে গুরুত্ব পাবে। সম্প্রতি তাইওয়ানের কাছে $14 বিলিয়ন অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন কংগ্রেস। মার্কিন সিনেটররা ট্রাম্পকে আহ্বান জানিয়েছেন যেন তাইওয়ান ইস্যুতে বেইজিং এর কাছে কোনো ছাড় না দেওয়া হয়। অন্যদিকে এআই প্রযুক্তির লড়াই এবং সেমি কন্ডাক্টর চিপ আমদানির উপর মার্কিন বিধিনিষেধ নিয়ে ট্রাম্পের উপর পাল্টা চাপ দিতে পারে বেইজিং। বিশ্লেষকরা বলছেন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের বর্তমান টানাপোড়েনের প্রেক্ষাপটে দুই দেশের নেতার বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বাণিজ্য শুল্ক, প্রযুক্তি প্রতিযোগিতা, তাইওয়ান এবং বিশ্বে অর্থনৈতিক স্থিতিশীলতা নিয়ে দুই নেতার আলোচনায় আন্তর্জাতিক মহল দৃষ্টি রাখবে। ইরানের সঙ্গে পরমাণু ইস্যুতে আলোচনায় কিছুটা অগ্রগতির কথা জানালেও নিজ শর্তে অনড় যুক্তরাষ্ট্র। মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেছেন ট্রাম্পের দেয়া রেড লাইন না মানলে কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। এদিকে হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। আঘাত হলে মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও মিত্র স্থাপনা ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা আছে জানিয়ে হুমকি দিয়েছে তেহরান। ইরান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে কূটনৈতিক পর্যায়ে আলোচনা এগিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তেহরানের সঙ্গে পরমাণু আলোচনায় কিছুটা অগ্রগতির আভাস দিয়েছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের বেঁধে দেওয়া শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা হবে না। পাকিস্তানের ইসলামাবাদে সম্প্রতি অনুষ্ঠিত বৈঠকে ওয়াশিংটন বেশ কিছু কঠিন শর্ত রেখেছিল বলে জানিয়েছেন ইরানি প্রতিনিধি দলের সদস্য। যুক্তরাষ্ট্রের দাবি ছিল হরমুজ প্রণালী সম্পূর্ণ খুলে দিতে হবে এবং 60% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নিতে হবে। এর বিনিময়ে জব্দ করা $6 বিলিয়ন ছাড়ের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। শুরুতে আলোচনার টেবিলে কিছুটা নমনীয়তা থাকলেও পরবর্তীতে ট্রাম্প এই সমঝোতা প্রস্তাব প্রত্যাখ্যান করেন বলে দাবি করেছে তেহরান। কূটনৈতিক আলোচনা চললেও কোনো পক্ষই ছাড় দিতে নারাজ। হরমুজ প্রণালী ইস্যুতে নিজেদের অবস্থান থেকে এক চুলও সরবে না বলে সাফ জানিয়েছে ইরান। দেশের প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ সাফ জানিয়েছেন, হরমুজ প্রণালীর ওপর ইরানের অধিকার নিয়ে কোনো তর্কের অবকাশ নেই। অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকারের হুঁশিয়ারি, যুক্তরাষ্ট্র ইরানের অবকাঠামোতে আঘাত হানলে তার জবাবে ওই অঞ্চলের সব মার্কিন ও মিত্র স্থাপনা কয়েক ঘন্টায় ধূলিসাৎ করে দেওয়ার সক্ষমতা রাখে তেহরান। এদিকে ইরান যুদ্ধ চলার সময় ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর সংযুক্ত আরব আমিরাত সফর নিয়ে শুরু হয়েছে বিতর্ক। নেতানিয়াহুর দপ্তর থেকে দাবি করা হয় তিনি গোপনে আমিরাত সফর করে দেশটির প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করেছেন। তবে আবুধাবির পক্ষ থেকে এই দাবি সরাসরি নাকচ করে দেওয়া হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াম জানায়, নেতানিয়াহুর সফর বা কোনো ইসরায়েলি সামরিক প্রতিনিধি দলকে স্বাগত জানানোর তথ্যটি সম্পূর্ণ ভিত্তিহীন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তীব্র উত্তেজনার মধ্যে নতুন তথ্য সামনে এসেছে। সৌদি আরবের বিরুদ্ধে ইরানের অভ্যন্তরে গোপন সামরিক অভিযানের অভিযোগ উঠেছে, যদিও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি রিয়াদ ও তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যেই সৌদি আরবের বিরুদ্ধে ইরানে গোপন সামরিক অভিযানের অভিযোগ উঠেছে। পশ্চিমা ও ইরানি কর্মকর্তাদের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের দাবি, ইরানের অভ্যন্তরে সীমিত আকারে অভিযান চালায় সৌদি বিমান বাহিনী। তবে রিয়াদ আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছুই স্বীকার বা অস্বীকার করেনি। তেহরানও রেখেছে নীরবতা। এই গোপন হামলার মধ্য দিয়ে দুই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীর সম্পর্ক নতুনভাবে সংঘাতমুখী রূপ নিয়েছে।
হামলার জবাবে ইরান শুধু সৌদি আরব নয়, গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত একাধিক দেশের উপর পাল্টা আঘাত চালায়। বেসামরিক স্থাপনা, তেল অবকাঠামো ও সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তু হয় বলে দাবি করা হয় বিভিন্ন প্রতিবেদনে। এর ফলে হরমুজ প্রণালী ঘিরে জ্বালানি পরিবহন মারাত্মকভাবে ব্যাহত হয় এবং বিশ্ববাজারে চাপ তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তীতে তেহরানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়ায় রিয়াদ। উত্তেজনা কমাতে পর্দার আড়ালে সক্রিয় হয় মধ্যস্থতাকারী দেশগুলো, যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পাকিস্তানও। প্রতিবেদন অনুযায়ী পাকিস্তান সৌদি আরবকে সামরিকভাবে আশ্বস্ত করতে যুদ্ধবিমান মোতায়েন ও সতর্ক অবস্থান নেয়। এদিকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কূটনৈতিক অচলাবস্থা এখনও কাটেনি। পারস্পরিক শর্তে আটকে আছে আলোচনা। হরমুজ নিষেধাজ্ঞা ও আঞ্চলিক সংঘাতকে কেন্দ্র করে নতুন করে বড় সামরিক অভিযানের শঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধবিরতি ব্যর্থ হলে ইরানে নতুন করে সামরিক অভিযানের পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন, যার নাম দেওয়া হয়েছে অপারেশন স্লেজ হ্যামার। এর মধ্যে উপসাগরীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি তেল ও এলএনজি সরবরাহ নিশ্চিত করতে ইরানের সঙ্গে চুক্তি করেছে ইরাক ও পাকিস্তান। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানিবাহী নৌযান চলাচলের ক্ষেত্রে তেহরানের নিয়ন্ত্রণ চলার মধ্যে এমন চুক্তির খবর পাওয়া গেছে। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় একই পরিবারের 5 জন সহ অন্তত 12 জন নিহত হয়েছেন। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে নাবাতিয়ে ও টায়ার এলাকায় ধ্বংসযজ্ঞ অব্যাহত রেখেছে তেল আবিব। দখলদার বাহিনীর আগ্রাসনে এ পর্যন্ত ধ্বংস হয়েছে 10,000-এর বেশি ঘরবাড়ি। এমন পরিস্থিতিতে লেবাননের স্বাস্থ্যসেবা খাতের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। লেবাননের নাবাতিয়ে শহরে উদ্ধার অভিযান চালানোর সময় ইসরায়েলি হামলায় নিহত 2 সিভিল ডিফেন্স কর্মীকে চোখের জলে বিদায় জানিয়েছে লেবাননবাসী। বুধবার হোসেন জাবের এবং আহমেদ নৌরার জানাজায় শত শত মানুষ অংশ নেন। এদিকে নাবাতিয়া এলাকার আরব সামিল শহরে বুধবার ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। আবাসিক ভবনে চালানো এই হামলায় একই পরিবারের কয়েকজন প্রাণ হারান। এছাড়া আল নামিরিয়া এলাকায় আলাদা হামলায় আরো কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন চাপা পড়ায় হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলা হয়েছে রাজধানী বৈরুতেও। শহরের দক্ষিণ উপকণ্ঠে একটি উপকূলীয় হাইওয়েতে ড্রোন হামলায় শিশুসহ কয়েকজন নিহত হয়েছেন। এছাড়া সিদন এবং টায়ার এলাকাতেও কয়েকটি হামলায় হতাহতের খবর পাওয়া গেছে। ইসরায়েলি আগ্রাসনে লেবাননের বেসামরিক অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। গত 17 এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণার পর থেকে এ পর্যন্ত দেশটিতে 10,000-এরও বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি সেনারা সীমান্তের ভেতরে 10 কিলোমিটার এলাকা জুড়ে একটি ইয়েলো লাইন ঘোষণা করে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। লেবাননের স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং চিকিৎসা কর্মীদের উপর ক্রমাগত হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। গত সোমবার এক হামলায় 2 চিকিৎসক নিহত হওয়ার পর সংস্থাটি অবিলম্বে এই সংখ্যা বন্ধের আহ্বান জানায়। একই সঙ্গে যুদ্ধের প্রভাবে লেবাননে খাদ্য ও জ্বালানির দাম বৃদ্ধি পাওয়ায় মানবিক সংকট তীব্র হচ্ছে বলেও সতর্ক করেছে জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর। ইকামাবিহীন ও অবৈধভাবে বসবাস করা প্রবাসীদের জরিমানা ছাড়াই নিজ দেশে ফেরার সুযোগ দিয়েছে লেবানন সরকার। চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনিশ্চয়তায় থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে এতে কিছুটা স্বস্তি নেমে এসেছে। এর অংশ হিসেবে বৈরুতে বাংলাদেশের দূতাবাসে শুরু হয়েছে বিশেষ নিবন্ধন কার্যক্রম। লেবাননের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির মধ্যে অবৈধভাবে বসবাস করা প্রবাসী ও ইকামাবিহীন প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ ঘোষণা করেছে দেশটির সরকার। জরিমানা ছাড়াই স্বেচ্ছায় দেশে ফেরার সুযোগ পাওয়ায় স্বস্তি ফিরেছে অনেক প্রবাসীর মাঝে। রোববার স্থানীয় সময় সকাল থেকেই বৈরুতে বাংলাদেশ দূতাবাসে ভিড় করেন দেশে ফিরতে আগ্রহী প্রবাসীরা। নির্ধারিত ফর্ম পূরণ করে আবেদন জমা দেন তারা। একই সঙ্গে প্রয়োজনীয় ফি পরিশোধও করতে দেখা যায় তাদের। দূতাবাসের হলরুমে আনুষ্ঠানিকভাবে শুরু হয় নিবন্ধন কার্যক্রম। প্রথমে নারী ও শিশুদের আবেদন নেওয়া হয়, পরে পুরুষদের আবেদন গ্রহণ করা হয়। আবেদনকারীদের পাসপোর্ট, ইকামা, ছবি ও প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে দেখা যায়। দূতাবাস সূত্রে জানা গেছে, প্রথম দিন বিকেল পর্যন্ত মোট 306 জন প্রবাসী দেশে ফেরার আবেদন করেছেন। 14 মে থেকে দ্বিতীয় ধাপে আবারও নিবন্ধনের সুযোগ দেওয়া হবে বলেও জানিয়েছে দূতাবাস। নিবন্ধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীর সঙ্গে আর্থিক লেনদেন না করার জন্য প্রবাসীদের সতর্ক করেছে দূতাবাস। পাশাপাশি দ্রুত প্রত্যাবর্ষণ কার্যক্রম সম্পন্ন করার আশ্বাসও দেওয়া হয়েছে। ইউক্রেন জুড়ে রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 6 জন নিহত হয়েছেন। কিয়েভ, ওডেসা ও লোভিভ সহ দেশটির গুরুত্বপূর্ণ শহরগুলোর বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে রাতভর হামলা চালানো হয়। জবাবে রাশিয়ার অভ্যন্তরেও বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এদিকে যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে হলে ইউক্রেনকে অবশ্যই দনবাস থেকে সেনা প্রত্যাহার করতে হবে বলে সাফ জানিয়েছে ক্রেমলিন।
রুশ হামলার জবাবে রাশিয়ার অভ্যন্তরেও ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ওরেনবার্গের একটি ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় হামলার খবরও পাওয়া গেছে। মস্কোর দাবি, রাতভর তারা বেলগোরোদ, ব্রিয়ান্স্ক ও কুর্স্ক সহ বিভিন্ন অঞ্চলে প্রায় 300 ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে। এর মধ্যেই সীমান্তবর্তী বেলগোরোদ ও ব্রিয়ান্স্ক অঞ্চলের গভর্নররা পদত্যাগ করেছেন। সেখানে নতুন ভারপ্রাপ্ত গভর্নর নিয়োগ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মুখে নিজেদের আকাশ সীমার নিরাপত্তা নিশ্চিতে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে ন্যাটো সদস্য দেশ পোল্যান্ড। বুধবার রাশিয়ার হামলার পরপরই পোলিশ সামরিক বাহিনী তাদের যুদ্ধবিমান মোতায়েন করে। ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে, ড্রোনের পর বড় ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি ধসিয়ে দেওয়ার পরিকল্পনা করছে মস্কো। যুদ্ধের এই ভয়াবহতার মাঝেই সংঘাত বন্ধে নিজেদের শর্তের কথা আবারও জানিয়েছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, আলোচনা শুরু করতে হলে ইউক্রেনকে অবশ্যই ডনবাস অঞ্চল থেকে তাদের সেনা প্রত্যাহার করতে হবে। মস্কোর দাবি, কিয়েভ এই শর্ত মেনে নিলেই কেবল যুদ্ধবিরতি সম্ভব। একই সঙ্গে যুক্তরাষ্ট্র যদি বাণিজ্যের ক্ষেত্রে ইউক্রেন ইস্যুকে গুরুত্ব না দেয়, তবে ওয়াশিংটনের সাথে বড় ধরনের অর্থনৈতিক প্রকল্পে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। অন্যদিকে কূটনৈতিক আলোচনার মাঝেই রাশিয়ার পরমাণু সক্ষমতা আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোয় এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান ও ভবিষ্যতের যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম এমন শক্তিশালী মিসাইল সিস্টেম তৈরিতে কাজ করছে রাশিয়া। নতুন প্রজন্মের পারমাণবিক ক্ষেপণাস্ত্র সারমাথ মোতায়েনের ঘোষণা দিয়ে আবারও পশ্চিমা বিশ্বকে কড়া বার্তা দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যেই তিনি বলেছেন, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, যার সক্ষমতা পশ্চিমার যে কোনো সমমানের অস্ত্রের চেয়ে কয়েক গুণ বেশি। একই সঙ্গে সংশোধিত পারমাণবিক নীতিতে পারমাণবিক ব্যবহারের সীমাও আরও নিচে নামিয়েছে মস্কো। রাশিয়ার নতুন আন্তঃমহাদেশীয় পারমাণবিক ক্ষেপণাস্ত্র সারমাত চলতি বছরের শেষ নাগাদ মোতায়েনের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার দাবি, এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র। বলেন, ক্ষেপণাস্ত্রটি বর্তমান ও ভবিষ্যতের সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উৎক্ষেপণের আগে নিয়ন্ত্রণ কক্ষে সামরিক কর্মকর্তাদের চূড়ান্ত প্রস্তুতি। পরে সফলভাবে উৎক্ষেপণ করা হয় নতুন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সারমাত। টেলিভিশনে প্রচারিত বৈঠকে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার প্রেসিডেন্ট পুতিনকে জানান, স্থানীয় সময় সকালে উৎক্ষেপণ সম্পন্ন হয় এবং সব লক্ষ্য অর্জিত হয়। এরপরই পশ্চিমাদের উদ্দেশ্যে কড়া বার্তা দেন পুতিন। বলেন, 2002 সালে যুক্তরাষ্ট্র অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল চুক্তি থেকে সরে যাওয়ার পর রাশিয়াকে নিজেদের কৌশলগত নিরাপত্তা নিশ্চিত করতে বাধ্য হতে হয়েছে। একই সঙ্গে আভানগার্ড, কিনজাল, ওরেনশিক, পোসাইডন ও বুরেভেস্তনিক এর মতো নতুন প্রজন্মের পারমাণবিক সক্ষমতার কথাও তুলে ধরেন তিনি। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়ার সংশোধিত পারমাণবিক নীতিও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। নতুন নীতিতে বলা হয়েছে, কোনো পারমাণবিক শক্তিধর দেশের সমর্থনে কেউ রাশিয়ায় হামলা চালালে সেটিকে যৌথ আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। ড্রোন, ক্ষেপণাস্ত্র বা বৃহৎ আকাশ হামলার নির্ভরযোগ্য তথ্য পেলেও পারমাণবিক প্রতিক্রিয়ার সুযোগ রাখা হয়েছে। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে ইউক্রেনকে পশ্চিমা সামরিক সহায়তা সীমিত রাখতেই চাপ সৃষ্টি করছে মস্কো। ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠানগুলো বলছে, রাশিয়া সরাসরি পারমাণবিক হামলার বদলে এসব অস্ত্রকে কূটনৈতিক ব্ল্যাকমেইল হিসেবে ব্যবহার করছে। এমনকি পারমাণবিক অস্ত্রের সংখ্যা যতই হোক, একটি অস্ত্রের ব্যবহারও হবে ভয়াবহ বিপর্যয়। তাই মূল লক্ষ্য হওয়া উচিত যে কোনো মূল্যে পারমাণবিক অস্ত্রের ব্যবহার ঠেকানো। চরম রাজনৈতিক সংকটের মুখে পড়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এবার তার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিটিং পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন গণমাধ্যম। এদিকে পার্লামেন্টে নতুন অধিবেশনের শুরুতে রাজা তৃতীয় চার্লস স্টারমার সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেছেন। বিরোধীদের অভিযোগ, গদি বাঁচাতে রাজার ভাষণ ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা করছেন স্টারমার। চলমান সংকট মোকাবেলায় প্রধানমন্ত্রীকে সমর্থন দিতে মাঠে নেমেছেন তার অনুগত মন্ত্রীরা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের রাজনৈতিক ভবিষ্যৎ এখন সুতোয় ঝুলছে। স্থানীয় নির্বাচনে লেবার পার্টির ভরাডুবির পর দলের ভেতরে তার পদত্যাগের দাবি দিন দিন জোরালো হচ্ছে। এরই মধ্যে 4 মন্ত্রী পদত্যাগ করেছেন এবং প্রায় 90 জন পার্লামেন্ট সদস্য সরাসরি প্রধানমন্ত্রীর নেতৃত্বের বিরোধিতা করছেন। এবার তার স্বাস্থ্যমন্ত্রী ওয়েস স্ট্রিং পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন বলে খবর প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বলা হচ্ছে, পদত্যাগ করে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে স্টারমারকে সরানোর প্রতিযোগিতায় নামতে পারেন। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পার্লামেন্টে নতুন অধিবেশনের শুরুতে রাজা তৃতীয় চার্লস ভাষণ দেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকারের আগামী দিনের কর্মপরিকল্পনা ও আমূল প্রশাসনিক সংস্কারের এক বিশাল রূপরেখা তুলে ধরেন তিনি। পরে পার্লামেন্টে এ বিষয়ে কথা বলেন স্টারমারও। তবে বিরোধী দল বলছে, নিজের গদি রক্ষায় স্টারমার এখন মরিয়া হয়ে রাজার ভাষণকে ঢাল হিসেবে ব্যবহারের চেষ্টা চালাচ্ছেন। এদিকে চলমান সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীকে সমর্থন দিতে মাঠে নেমেছেন তার অনুগত মন্ত্রীরা। তবে পর্দার আড়ালে উপপ্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেনার সহ হেভিওয়েট নেতা তারা পরবর্তী পদক্ষেপ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন।